দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন, স্বীকৃতিতে লাভ বা ক্ষতি নিয়ে জোর চর্চা। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করতে ট্রাম্পের কুকৌশল, যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড়। 3 দেশের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল, বিশ্বজুড়ে সমর্থনের ঢেউ। জেনজির রোষে কাঁপছে রাজনৈতিক অঙ্গন, পরবর্তী দেশ হতে পারে ভারত, বিশ্লেষকদের ধারণা। ফিলিপাইনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির $81 মিলিয়ন বাজেয়াপ্ত, তদন্তে নতুন অগ্রগতি, ছাড় পাবে না কেউ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ফলে জাতিসংঘের প্রায় 3/4 সদস্য দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শীঘ্রই ফ্রান্সও একই পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে। তবে এই স্বীকৃতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, হাজার স্বীকৃতি মিললেও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। তার বক্তব্যেই প্রশ্ন উঠেছে, এই স্বীকৃতি কি নিছক প্রতীকী বার্তা নাকি বাস্তব পরিবর্তনেরও সূচনা? বিস্তারিত রিপোর্টে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে 3 দেশ। এই স্বীকৃতি কি নিছক মৌখিক নাকি রয়েছে গুরুত্ব? আদৌ কি স্বীকৃতিতে স্বাধীন রাষ্ট্র হিসেবে পথ চলা শুরু হবে ফিলিস্তিনের, নাকি পূর্বের তুলনায় আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে? সমীকরণের লাভ ক্ষতির পারদ কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হল শিল্পোন্নত 2 দেশ, যুক্তরাজ্য ও কানাডা। 21 সেপ্টেম্বর তাদের সঙ্গে অস্ট্রেলিয়াও এই স্বীকৃতি দিয়েছে। ফলে জাতিসংঘের 193 সদস্য দেশের প্রায় 3/4 এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খুব শীঘ্রই ফ্রান্সও একই পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে। যদি তা ঘটে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে 4টি স্বীকৃতি পাবে ফিলিস্তিন। একমাত্র যুক্তরাষ্ট্রই তখন বাইরে থাকবে। প্রশ্ন হলো, এই স্বীকৃতির গুরুত্ব আসলে কতটা? ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা রয়েছে, তবে রাজধানী কিংবা পূর্ণ নিয়ন্ত্রণাধীন কোনো সেনাবাহিনী নেই। তবুও অলিম্পিক সহ নানা ক্রীড়া আসরে অংশ নেয় তারা। জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষণ সদস্য হিসেবেও রয়েছে। কিন্তু পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারি ও হামলার মুখে এই রাষ্ট্রের অস্তিত্ব আজও প্রশ্নবিদ্ধ। 1990-এর দশকে পশ্চিম তীরের শাসনের জন্য গঠিত ফিলিস্তিন কর্তৃপক্ষ বা PA আজও পূর্ণ নিয়ন্ত্রণ পায়নি। গাজার পরিস্থিতি আরও ভয়াবহ। তাই নতুন স্বীকৃতিগুলো ফিলিস্তিনিদের জন্য শক্তিশালী নৈতিক ও কূটনৈতিক বার্তা হলেও বাস্তব পরিস্থিতি খুব একটা পাল্টাবে না, এমনই মত দিয়েছে বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, নতুন স্বীকৃতি ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে। যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC বা আন্তর্জাতিক বিচার আদালতে ICJ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের মামলায় এই স্বীকৃতি বড় সমর্থন হিসেবে কাজ করবে। পাশাপাশি নতুন স্বীকৃতি দানকারী দেশগুলোতে কূটনৈতিক মিশন খুলে রাজনৈতিক সমর্থনও বাড়াতে পারবে ফিলিস্তিন। তবে বাস্তবতা হলো, ইসরায়েলের হামলা ও দখলদারি অব্যাহত থাকলে শুধু স্বীকৃতির ভিত্তিতেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে। অতএব যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য একটি বড় প্রতীকী অর্জন হলেও এর বাস্তব সুফল কতটা আসবে তা ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় নির্ভর করছে। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করতে আবারও মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি অ্যাটর্নি জেনারেলকে সরাসরি নির্দেশ দিয়েছেন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠোর তদন্ত চালাতে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকরা বলছেন, ট্রাম্প বিচার বিভাগের দীর্ঘদিনের স্বাধীনতা ভেঙে এটিকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার বানাতে চাইছেন। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি এবং একনায়কতন্ত্রের পথে এগোনোর ইঙ্গিত। বিস্তারিত রিপোর্টে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে আবারও মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা যেন আর কখনোই শক্ত অবস্থানে ফিরতে না পারে, এই জন্যই বিচারের মুখোমুখি করে কোণঠাসা করতে কুকৌশলে এগোচ্ছেন তিনি। আর এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগের সরাসরি হস্তক্ষেপের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এবার তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেলকে প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠোর তদন্ত চালানোর জন্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারের মুখোমুখি করার চাপই দেয়নি, বরং সাবেক FBI প্রধান, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এবং ডেমোক্র্যাট সিনেটরের বিরুদ্ধে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা আর দেরি করতে পারি না, এটা আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে। এরপরে তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কিছুই হচ্ছে না। ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই কর্মকাণ্ডকে একনায়কতন্ত্রের পথে যাত্রা বলে আখ্যা দিয়েছেন। সিনেট সংখ্যালঘু নেতা বলছেন, বিচার বিভাগ সবসময় নিরপেক্ষ ছিল, অথচ প্রেসিডেন্ট এটিকে তার শত্রুদের বিরুদ্ধে অস্ত্রে পরিণত করেছে, তারা দোষী হোক বা না হোক। এদিকে 1970 সালের দশক থেকে মার্কিন বিচার বিভাগকে প্রেসিডেন্টের প্রভাবমুক্ত ও স্বাধীন রাখার ঐতিহ্য চালু আছে, কিন্তু ট্রাম্প বারবারই সেটিকে ভেঙে নিজের রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার বানাতে চেয়েছেন। এর আগেও তিনি প্রথম মেয়াদে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে বরখাস্ত করেছিলেন। 2020 সালের নির্বাচনে জালিয়াতির মিথ্যা দাবি মানতে অস্বীকৃতি জানানোর কারণে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের এই কৌশলকে বিশ্লেষকরা বলছেন, তিনি বিচার বিভাগের নিরপেক্ষতা ভেঙে সেটিকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার স্পষ্ট ইঙ্গিত। নাজমা, মাই টিভি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঢেউ এখন এক উৎসবে রূপ নিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ পর্তুগালও আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দিল। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঞ্জেল নিউ ইয়র্কে ঘোষণা দিয়ে বলেন, যুদ্ধবিরতি জরুরি ও বন্দীদের মুক্তি দিতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ও প্রধান রাজনৈতিক দলগুলোর সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদিকে স্বীকৃতির ধারা চললেও গাজায় ইসরায়েলি হামলায় কেবল গত 24 ঘণ্টায় নিহত হয়েছে অন্তত 75 জন। বিস্তারিত রিপোর্টে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পালা যেন এখন এক উৎসবে রূপ নিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ঐতিহাসিক ঘোষণার পর এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ দেশ পর্তুগালও ঢাকঢোল পিটিয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। কিন্তু একদিকে যখন বিশ্বজুড়ে স্বীকৃতির ঢেউ উঠেছে, অন্যদিকে তখন গাজায় অব্যাহত রয়েছে রক্তপাত। কেবল গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 75 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে শতাধিক মানুষ। বিশ্লেষকরা বলছেন, স্বীকৃতির পথ যতই উজ্জ্বল হোক না কেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম এখনো রক্তের বিনিময়ে লেখা হচ্ছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঞ্জেল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, গাজায় যুদ্ধবিরতি জরুরি, সব বন্দীকে মুক্তি দিতে হবে এবং শত্রুতার অবসান ঘটাতে হবে। পর্তুগিজ সরকার জানায়, 18 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা ও সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান দলগুলো এই উদ্যোগে একমত পোষণ করে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির কাতার আরও দীর্ঘ হল। ইতিমধ্যেই যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ফ্রান্স, লুকেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর একের পর এক ঘোষণায় ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন আর কেবল স্বপ্ন নয়, বরং আন্তর্জাতিক বাস্তবতার এক অগ্রযাত্রা। ভারতেও নেপালের মতো জেনজির আন্দোলন শুরু হতে পারে, সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, এমন মন্তব্য করেছে ভারত রাষ্ট্র সমিতির নেতা কেটি রামারাও। এনডিটিভির এক অনুষ্ঠানে তিনি বলেন, নেপালের তরুণরা যেমন ভবিষ্যতের জন্য লড়েছে, তেমনটা ভারতেও ঘটতে পারে। বিস্তারিত রিপোর্টে। জেনজির রোষে কাঁপছে রাজনৈতিক অঙ্গন, রাজনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ। ভারতেও নেপালের মতো জেনজি আন্দোলন শুরু হতে পারে যদি সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, এমন মন্তব্য করেছেন ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কেটি রামারাও। গতকাল এনডিটিভির আয়োজিত ইউভা ক্লং ক্লাবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নেপালে যখন এই আন্দোলন শুরু হয়েছিল অনেকেই তা উপহাস করেছিলেন,
কিন্তু তা ছিল তরুণদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষার সংগ্রাম। তিনি সরাসরি বলেন, ভারতেও এমন আন্দোলন সম্ভব যদি সরকার ব্যর্থ হয়। তিনি জেনজি প্রজন্মকে সাহসী, কল্পনাপ্রবণ ও নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট বলেও উল্লেখ করেন। উদাহরণ হিসেবে হায়দ্রাবাদে বনভূমি রক্ষার আন্দোলনের কথা তুলে ধরেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়ে সরকারকে চাপে ফেলে জমি রক্ষা করতে সক্ষম হয়। কেটিআর আরও বলেন, কেবল সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা যথেষ্ট নয়, বাস্তবেও এগিয়ে আসতে হবে। তার মতে, ভারতের ভবিষ্যৎ তরুণদের হাতেই, আর নতুন প্রজন্মকেই পুরনো নিয়ম ভেঙে নতুন পথ তৈরি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে তরুণদের হাত ধরে রাজনীতিতে বড় পরিবর্তন আসবে। শাহিদা রুবি, মাই টিভি। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে হ্যাকিং করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর একটি বড় অংশ ফিলিপাইনের ব্যাংকের মাধ্যমে পাচার হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অর্থ বাজেয়াপ্ত করা হয় এবং দেশে ফেরত আনার কাজ শুরু হয়েছে। বিস্তারিত রিপোর্টে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন বা আরসিবিসি ব্যাংকে জমা রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২১ সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এই চুরির টাকা থেকে একটি বড় অংশ ফিলিপাইনের মাকাতি সিটির আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বাজেয়াপ্তের জন্য আইনি প্রক্রিয়া চলছিল, যা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শেষ পর্যন্ত সফল হয়। সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই রিজার্ভ চুরির ঘটনার প্রেক্ষিতে ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, পরবর্তীতে সংশোধিত ২০১৫, তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা হয়। বর্তমানে এটি সিআইডির তদন্তাধীন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।